ডুয়ার্সে আসা পর্যটকদের মূল আকর্ষণ জঙ্গল সাফারি, চা বাগান আর 7 পয়েন্ট সাইট সিইং। আগের পর্বে ডুয়ার্সের বিভিন্ন সাফারি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা যাব সাইট সিইং করতে। ডুয়ার্সের গরুমারাতে যেসব পর্যটক আসেন তারা প্রায় সবাই 7 পয়েন্ট সাইট সিইং করে থাকেন। কফি গাছ দেখেছেন? এই হচ্ছে কফি গাছ। সাইট সিইং এর সমস্ত তথ্য পাওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকে আমরা ব্রেকফাস্ট করে সাইট সিইংয়ে যাচ্ছি। আজকে আমরা ঝালং বিন্দু পারেন এই সাইডটা যাব, কালকে আবার অন্যের একটা দিকে যাব। আমরা NH 31 ধরে এগিয়ে চললাম গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে। পেরিয়ে গেলাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের এন্ট্রি পয়েন্ট। এটি হচ্ছে চালসা মোড়। বাঁদিকে রাস্তাটি চলে গেছে কলকাতার দিকে। আমরা সোজা শামসিং রোড ধরে যাব 32 কিলোমিটার দূরে অবস্থিত দলগাঁও ভিউ পয়েন্টে যাব। আমরা এগিয়ে চললাম রাস্তার দুধারে সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে। যে কোনো জায়গাতেই পথের মধ্যেই লুকিয়ে থাকে তার সৌন্দর্য। আমরা রাস্তার সেই সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। পেরিয়ে গেলাম মূর্তি নদীর ব্রিজ। রাস্তার ধারে দেখতে পেলাম প্রচুর কফি গাছ। নেমে পড়লাম। কফি গাছ দেখেছেন? এই হচ্ছে কফি গাছ। আর এই হচ্ছে এই হচ্ছে কফি ফল। এই যে লাল লাল, এই যে আমি একটা ছিনলাম কফি। এই হচ্ছে এই হচ্ছে কফির বীজ। এটাগুলো কেটেই তারপর কফি তৈরি হয়, বাদামের মতো দেখতে। ক্রমশ সমতল ছেড়ে পাহাড়ি রাস্তায় এসে পৌঁছলাম। পেরিয়ে গেলাম ছবির মতো সাজানো একটার পর একটা পাহাড়ি গ্রাম। আমরা এসেছি দলগাঁও ভিউ পয়েন্টে, আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন। এইটা হচ্ছে সেই দলগাঁও ভিউ পয়েন্টের পার্কিং প্লেস। এই হচ্ছে পার্কিং এরিয়া দলগাঁও ভিউ পয়েন্টে। আমরা ধীর পায়ে এগিয়ে চললাম দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে ভিউ পয়েন্টে পৌঁছতে 15 মিনিটের মতো সময় লাগবে। এটা হচ্ছে পর্যটকদের থাকার জন্য গভর্নমেন্ট গেস্ট হাউস। এর ভেতরেই একটা ওয়াচ টাওয়ার আছে। আগে ওঠা যেত, কিন্তু এখন গেটে তালা। এই আমার পেছনে হচ্ছে দলগাঁও যে ভিউ পয়েন্ট, তার ওয়াচ টাওয়ার। চলুন যাবো আমরা ওখান থেকেই দেখাবো আপনাদের সব। দূরে যে নদীটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে জলঢাকা নদী। নদীর ওপারের পাহাড়গুলো সব ভুটানের পাহাড়। জলঢাকা নদী এখানে ভারত ও ভুটানের মধ্যে একটা ন্যাচারাল বর্ডার তৈরি করেছে। আর দূরে যে দিকটা মেঘে ঢাকা আছে ওই দিকটা হচ্ছে ইস্ট সিকিম। ভিউ পয়েন্টের একটা 360 ডিগ্রি ভিউ দেখাবার চেষ্টা করলাম। ডুয়ার্সের এই সাইট সিনে বড় গাড়ি অর্থাৎ 7 সিটার গাড়ি ভাড়া পড়ে সারাদিনের 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। আমি হোটেল এবং সমস্ত কিছু তথ্য
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট গৌরীবাস। এই গৌরীবাসে এখন আমরা এসেছি। এই গৌরীবাস এই আর একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দেখা যাচ্ছে এই জল ঢাকা নদীকে খুব সুন্দরভাবে দেখা যায়। আই লাভ গৌরীবাস। দলগাঁও থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত গৌরীবাস। এখানে একটা রেস্টুরেন্টও আছে, আর ওই দিকে আছে ওয়াশরুম। দূরে ওই হচ্ছে ঝালাম, ওখানে একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে। দলগাঁওয়ের মতোই এখানে সামনে জলঢাকা নদী ভারত ও ভুটানের মধ্যে একটা ন্যাচারাল বর্ডার তৈরি করেছে। জায়গাটা এতই সুন্দর যে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। এটি হচ্ছে ছবির মতো সাজানো গ্রাম পারেন। এসে পৌঁছলাম বিন্দু ব্যারেজে। এখানে জলঢাকা নদীর ওপর এই ব্যারেজটি করা হয়েছে। ব্যারেজের ওপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সব হচ্ছে ভুটানে। আগে ভুটানের দিকে যেতে দেওয়া হতো, কিন্তু এখন আর ব্যারেজ পেরিয়ে ভুটানের দিকে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। দুঃখ তো একটু হয়ই। দুচোখ ভরে উপভোগ করলাম নদীর উচ্ছল রূপ। ওখানে তখন প্রচুর পর্যটক এসেছেন, যে যার নিজের মতো ছবি তুলতে ব্যস্ত। এখানে রাস্তার ধারে শীতের পোশাক, খেলনা, লজেন্স, লেবু ইত্যাদি প্রচুর দোকান আছে। এখানে নানা প্রজাতির অর্কিডও পাওয়া যায়। এই জায়গাটার নাম অ্যাপেল স্টোন। ব্যাপারটা কিছুই নয়, আসলে প্রকৃতির খেয়ালে এখানে একটা বড় পাথরকে আপেলের মতো দেখতে, সেই থেকেই এই জায়গাটার এই রকম নামকরণ। পাশেই রয়েছে হোটেল অ্যাপেল স্টোন। এখানে আমরা আমাদের লাঞ্চ করব। আমরা অ্যাপেল স্টোনে এসেছি আজকে দুপুরে লাঞ্চ করতে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে মনোরম প্রকৃতি, খুব সুন্দর একটা আবহাওয়া। তার মধ্যে আমরা আজকে লাঞ্চ করব। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু পোস্ত, ফুলকপি ডালনা, ঝুরি আলু ভাজা, চিকেন। ফেরার পথে নেমে পড়লাম রবার গাছের বাগানে। এইগুলো দেখছেন, এটা হচ্ছে রবার গাছ। এই রবার গাছে এরকম প্লাস্টিক মোড়া থাকে আর তলায় একটা কন্টেনার থাকে। এই যে আঠা যে গড়িয়ে এসছে, এটাই হচ্ছে রবার। এই রবার এখানে কালেকশন হয়ে তারপরে যায় ফ্যাক্টরিতে প্রসেসিং হয়। এই সমস্ত কটাই হচ্ছে রাবার গাছ। এই যে দেখছেন এখানে প্লাস্টিক বাদে সবই হচ্ছে রাবার গাছ। সন্ধেবেলায় আমাদের স্ন্যাক্স ছিল পকোড়া, সঙ্গে চা তো ছিলই। চা ও পকোড়া খেতে খেতে আমরা উপভোগ করলাম লোকসঙ্গীত। আজ আমরা সবাই মিলে পালন করলাম আমাদের সবার প্রিয় সৌভিক ভাইয়ের জন্মদিন।
ডিনার করে ঘুম। আমাদের হোটেলের সব থেকে সুন্দর জায়গা হলো এই ক্যানোপিটা, যেটা হোটেলের দুটো টাওয়ারকে যোগ করেছে। ক্যানোপি থেকে একদিকে দেখা যায় গরুমারা জঙ্গল একেবারে পাশেই, আর একদিকে আছে হোটেলের সুন্দর লন। সকালবেলা প্রত্যেক দিন ঘরের জানলা থেকে দেখা যেত একটা ময়ূরকে, হয়তো ওখানেই তার বাসা। এবার ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে যাব। আজকে আমাদের ডুয়ার্সের শেষ দিন। আমরা আজকে সাইট সিন করে তারপরে ট্রেন ধরবো। আমরা আজকে প্রথমে যাব মূর্তি, তারপরে সামসিং, সুলতানেকুলা, রকি আইল্যান্ড। আজও আমরা একই রাস্তা ধরে অর্থাৎ NH31 ধরে এগিয়ে চললাম। প্রথমে আমরা যাব মূর্তি। এটা হচ্ছে মূর্তির NIC পয়েন্ট। এটি হচ্ছে মূর্তির নেচার কটেজ, ইচ্ছে হলে এখানেও থাকতে পারেন। এসে পৌঁছলাম মূর্তি ভিউ পয়েন্টে। আমরা চলে এসেছি মূর্তির নদীর কাছে। মূর্তির আগের যে পয়েন্টটা ছিল ব্রিজ, মূর্তি ব্রিজ, সেটা ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য এখন এই নতুন এই জায়গাটা হয়েছে। কাশ্মীরের সব থেকে সুন্দর নদী লিডার আর ডুয়ার্সের সব থেকে সুন্দর নদী মূর্তি। আজকে বেশ কয়েকবার আমরা দেখা পাবো এই মূর্তি নদী। এখন একবার দেখা পেলাম, এরপর দেখা পাবো লালিগুড়াসে, তারপর রকি আইল্যান্ড এবং সবশেষে সুলতানেখোলায়। এখানে এই ভিউ পয়েন্টের সামনে বেশ কিছু চা এবং স্ন্যাক্সের দোকান আছে। চালসা মোড় থেকে সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। এই রাস্তাটা আমাদের কিন্তু চেনা। এবার মেতলি মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম শামসিংয়ের উদ্দেশ্যে। চা বাগান আর ডুয়ার্স মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আমরা এসে পৌঁছলাম শামসিংয়ে। অপূর্ব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ, অনেকটা হিমাচলের সোলাং ভ্যালির মতো। পাশে চা বাগান আর নিচে মূর্তি নদী। ওপর থেকে দৃশ্যটা এত সুন্দর লাগে, মনে হয় এখানেই কাটিয়ে দিই সারাটি দিন। আমরা এসেছি এখন শামসিংয়ে। শামসিংয়ে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পার্কিং প্লেস। এখানে 30 টাকা করে একটা পার্কিং চার্জ দিতে হয়, দিয়ে যেতে হয়। এখানেই আছে বেশ কিছু দোকান, চিপস, চা, কোল্ড ড্রিঙ্কস এইসবের আর কি। এখন আমরা চললাম মূর্তি নদীর কাছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, নিচে মূর্তি নদীর কাছে আসতে হলে আপনাকে 400 টাকা দিয়ে লোকাল মারুতি ভ্যান ভাড়া করতে হবে, অথবা আপনাকে হেঁটে আসতে হবে। এটা হচ্ছে লালিগুড়াসের পিকনিক স্পট। অপরূপ প্রাকৃতিক দৃশ্য, সামনেই আছে একটা রেস্টুরেন্ট। মূর্তি নদী এখানে উচ্ছল তরুণীর মতো বয়ে চলেছে, আর জলও খুব স্বচ্ছ। এখন আর কোনো কথা নয়, শুধু দু চোখ ভরে দেখা।
এই রাস্তা চলে গেছে রকি আইল্যান্ড এবং সুলতানে খোলার দিকে। এই রাস্তা ধরে আমরা যাব রকি আইল্যান্ড। আমরা এখন এসেছি রকি আইল্যান্ডে। এই যে রকি আইল্যান্ডে মূর্তি নদীর ওপর ব্রিজ, এই রকি আইল্যান্ড দেখে আমরা লাঞ্চ করে আজকে আমাদের ট্যুর প্রোগ্রাম শেষ করব। এটা হচ্ছে রকি আইল্যান্ডের ব্রিজ, যার তলা দিয়ে আপন গতিতে বয়ে চলেছে মূর্তি নদী। এই জায়গায় মূর্তি নদীর ওপর প্রচুর বড় বড় পাথর আছে, তাই এর নাম হচ্ছে রকি আইল্যান্ড। চলুন সামনে থেকে একবার দেখে আসি। এবার আমরা এলাম জাঙ্গল বুক কাফে এবং রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে। এটা একটা হোমস্টেও বটে। রেস্টুরেন্টে খাবার জায়গাটা কিন্তু দারুণ। আমাদের মেনুতে ছিল ভাত, স্যালাড, পিকল, ডাল, মিক্সড সবজি আর মাংস। চলুন আপনাদের হোমস্টের একটা ঘর দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে অর্কিড হোমস্টে, রকি আইল্যান্ডের। এই হচ্ছে ডবল বেডরুম, এইখানটা ডবল বেড আছে, এখানে টিভি আছে, ওখানে একটা সুন্দর টেবিল আছে, বসার দুটো জায়গা আছে, এখানে একটা মিরর ড্রেসিং টেবিল আছে, ওখানে একটা ওয়ার্ডরোব আছে, আর এখানে ডুপ্লেক্স আছে ওপরে চলে যান, ওপরে যাচ্ছি এটা আপনার পরে দেখাচ্ছি। আর এখানে সুন্দর একটা বসার জায়গা, ব্যালকনি আছে, খুব সুন্দর, এবং বাইরের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এই ঘরের ঠিক ওপরেই আর একটা ডবল বেড আছে, সুন্দর, মানে জাস্ট অসাধারণ। এই টোটালটার ভাড়া হচ্ছে 2500 টাকা, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড আছে, আর এই হচ্ছে আপনার হাত ধোয়ার বেসিন আর একটা আয়না আছে। এই ঘরের টোটাল ভাড়া হচ্ছে 2500 টাকা। আজ এ পর্যন্তই। আমাদের ট্রেন ধরার তাড়া ছিল বলে সুলতানে খোলা যেতে পারলাম না। আপনারা কিন্তু অবশ্যই যাবেন। যার মূল আকর্ষণ হচ্ছে কিন্তু ওই সেই মূর্তি নদী আর সাসপেনশন ব্রিজ। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবার অনুরোধ রইল।